শ্রী শ্রী ঠাকুরের সাথে কবে দেখা করতে আসেন নেতাজি সুভাষচন্দ্র বোস? জয় রাধে রাধে কীর্তনটি কে লেখেন, কে সুর দেন? এই সব বিভিন্ন কৌতূহল নিবারণ করতে এই ভিডিওটি আসলে সৎসঙ্গের ধারাবাহিক ইতিহাস। মহাভারতের বন পর্ব 161তম অধ্যায় 89 নম্বর শ্লোক। তত কালান্তরে হস্মিন পুনঃ লোক বিবর্ধয়ে ভবিষ্যন্তি পুনর্দৈবম অনুকূলং যদিচ্ছয়া। হ্যাঁ, তিনি এলেন, আর 1888 থেকে 1969 পর্যন্ত দীর্ঘ 81টা বছর কাটিয়ে গেলেন মানুষের সাথে। 1888 14ই সেপ্টেম্বর বাংলা 30শে ভাদ্র, পাবনা জেলার হিমায়তপুর গ্রাম, যার পূর্ব নাম ছিল সম্বলপুর, জন্ম নিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মাতা মনমোহিনী দেবী, যার জন্মগোষ্ঠীর নাম বিষ্ণুযশা, এবং পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী। 1889 সাল শ্রী শ্রী ঠাকুরের অন্নপ্রাশন। 1890 থেকে 1893 ঠাকুরের বিভিন্ন বাল্যলীলা। এর জন্য অনেকে তাকে রাজা, অনেকে তাকে প্রভু বলে ডাকতে শুরু করলেন। 1893 ঠাকুরের হাতে খড়ি হয়। 1894 পাবনার ধোপাদহ গ্রামে অন্যদিকে জন্মগ্রহণ করলেন শ্রী শ্রী বর্মা। 1898 ঠাকুর ভর্তি হলেন পাবনা ইনস্টিটিউশন স্কুলে। 1899 ঠাকুরের উপনয়ন। 1905 ঠাকুর রচনা করেন দেবযানী নামের নাটকটি, কচ ও দেবযানীর চরিত্র ও ঘটনা অবলম্বনে। ভালো করে বিশ্লেষণ করলে দেখা যায় এই নাটকের ক্লাইম্যাক্স আসলে ইঙ্গিত দিচ্ছে প্রতিলোম বিবাহের ভয়াবহতার। 1906 ঠাকুরের বিবাহ হয় শ্রী শ্রী বর্মার সাথে। 1907 থেকে 1910 ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন শ্রী শ্রী ঠাকুর। পড়াশোনাকালীন কলকাতার এক কয়লার গুদামে তার থাকার ব্যবস্থা হয়। নিদারুণ আর্থিক অনটনে দিন কাটত তার, কোনো দিন খাওয়া জুটত না। ওই সময় তিনি হোমিওপ্যাথি চর্চাও করতেন। আশেপাশের দুস্থ ও কয়লা গুদামের শ্রমিকদের চিকিৎসা করে তিনি তাদের প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন। 1910 থেকে 1911 কলকাতা থেকে ফিরে হিমায়তপুরে ডাক্তারি শুরু করলেন ঠাকুর। গরিবরা ভিজিট দিতে না পারলে ঠাকুর নিজেই তাদের ওষুধপত্রের ব্যবস্থা করে দিতেন। রোগের সঠিক কারণ বুঝে উপযুক্ত বিধান কিংবা ওষুধ দেওয়ার ক্ষমতায় তিনি মানুষের কাছে ধন্বন্তরী হয়ে গেলেন অচিরেই। কিন্তু শরীরের চিকিৎসা করতে গিয়ে তিনি দেখলেন যে মানুষের রোগ শুধু দেহে নয়, মনে। অনেকে ইতিমধ্যে ঠাকুরের প্রেম দেখে, কাজ দেখে ধীরে ধীরে চিনতে শুরু করলো ইনি কোনো সাধারণ মানুষ নন। 1910 ঠাকুরের এক অনুরাগী, নাম অতুলচন্দ্র ভট্টাচার্য, ঠাকুরকে ছেড়ে দূরে কর্মক্ষেত্রে যাবেন। তার কাতর অনুরোধে ঠাকুর এক রাতে রচনা করলেন সত্যানুসরণ। 1911 শ্রী শ্রী বরদার জন্ম হয়। 1913 ঠাকুরের দীক্ষা হয়। আগ্রার দয়ালবাগে একটি ভবিষ্যবাণী ছিল, দয়াল একবার আয়েঙ্গে, বাপ আর বেটা হোকার লীলা করেঙ্গে। ঠাকুরের দীক্ষার পর সেখানকার প্রধান সন্ত মহারাজ সরকার সাহেব বলেন কাম হো গেয়া, এবং কিছুদিনের মধ্যেই দেহত্যাগ করেন। 1914 থেকে 1919 তৈরি হয় ঠাকুরের কীর্তন দল। আসেন ভক্ত কিশোরী মোহন, অনন্ত মহারাজ, সতীশচন্দ্র গোস্বামী এবং আরও অনেকে। 1914 থেকে 1919 এই 5 বছর সময়কে মহাভাব সমাধিকাল বলা যায়। এই সব বছরগুলিতে ঠাকুর কীর্তন করতে করতে চরম অবস্থায় বাহ্যজ্ঞানহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়তেন। লোকে ভাবত মরে গেল নাকি। অনেকে নাটক করছে নাকি দেখতে তাঁর দেহে জ্বলন্ত কয়লা দিয়ে দিত, কিন্তু তার ভাবের কোনো পরিবর্তন হতো না। তাঁর শ্রীমুখ থেকে অনর্গল নির্গত হতে থাকত বিশ্বরহস্যের গোপন তথ্য, সাধন জগতের তত্ত্ব। মোট 72 দিনের বাণী পুণ্যপুঁথি গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। 1914 ঠাকুর প্রথম দীক্ষা দেন শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্ষদ অদ্বৈত মহাপ্রভুর পঞ্চদশ বংশধর সতীশচন্দ্র গোস্বামীকে। 1917 স্বপ্নে ঠাকুরের দীক্ষা পান ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। দীক্ষা হয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ভাইরা ভাই সুশীলচন্দ্র বসুর। এই সময় কুষ্টিয়াতে লাইফ রিসার্চ সোসাইটি গঠিত হয়। এখানে ভক্তেরা বীজ নামের মাধ্যমে রোগী, যাদের কিনা ডাক্তাররা বলে দিয়েছে আর বাঁচবে না, এবং প্রায় মৃত, যাদের কোনো আশা নেই বলে দিয়েছে ডাক্তাররা, তাদেরকে সুস্থ করে তোলা হতো অনবরত বীজ নামের মাধ্যমে। 1920 অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্রনাথ ঘোষ ঠাকুরের সংস্পর্শে এসে অনুপ্রাণিত হয়ে দেশবন্ধুর প্রতিষ্ঠিত নারায়ণ পত্রিকাতে লেখেন পাবনায় সৎসঙ্গীর মধুচক্র নামক একটি প্রবন্ধ, যা পড়ে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আসেন ঠাকুরের কাছে। 1922
নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মা শ্রী জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবীর একান্ত অনুরোধে ঠাকুর 2রা জানুয়ারি 1922-এ আসেন পুরীতে। প্রসঙ্গত উল্লেখ্য, নেতাজির বাবা মা ঠাকুরের দীক্ষিত ছিলেন। পুরীতে অনেক ভক্তের অনুরোধে সমুদ্রের সামনে ছবি তুলতে গিয়ে ঠাকুরের ভাবসমাধি হয়। এই আগমনকে স্মরণ করতে 2রা জানুয়ারি তারিখটি উড়িষ্যাতে উৎকল আগমনী উৎসব হিসেবে পালিত হয়। 1923 পাবনায় প্রতিষ্ঠিত হয় তপবন বিদ্যালয়। ভারতের প্রথম নোবেল পাওয়া বিজ্ঞানী সিভি রমনের অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞানী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, বঙ্কিম রায়, ব্রজগোপাল দত্ত রায় এরা আশ্রমে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1924 থেকে 1925 1924-এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দীক্ষা হয়। এই সময়কালে আশ্রমে বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন তৈরি করেন আশ্রমিকরা সবাই মিলে। হেমকবি দীক্ষা নেন এই সময়। তিনি প্রথম জীবনে মাদকাসক্ত ছিলেন। ঠাকুরের সংস্পর্শে এসে তিনি মাদকাসক্তি থেকে মুক্তি পান। তৈরি হয় সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস। ঠাকুরের ফর্মুলা অনুযায়ী একের পর এক তৈরি হয় বিভিন্ন ভেষজ ঔষধ। এই কেমিক্যাল ওয়ার্কসেরই নাম পরবর্তীকালে পরিবর্তন করে রাখা হয় সৎসঙ্গ রসইসোনা মন্দির। এটি বর্তমানে CSIR CDRI লখনউ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুগ্ম গবেষণার অংশীদার। এই সময়কালে তৈরি হয় বিশ্ববিজ্ঞান কেন্দ্র। এর ইতিহাস খুবই রহস্যময়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি টিম, যাতে ছিলেন জ্ঞান ঘোষ, সত্যেন্দ্রনাথ বসু এবং প্রশান্তচন্দ্র মহলানবিশ, সৎসঙ্গের শিক্ষা ও বিজ্ঞান কেন্দ্রগুলি পরিদর্শন করতে পাবনাতে আসেন। এই সময় শোনা যায় অ্যাটম ভাঙার পরীক্ষা চলেছিল। বিশাল শব্দে একবার এক লাইট পোস্ট উড়ে যায়। এই কাজের পুরোধা ছিলেন বঙ্কিম রায়। 1925 এই বছর মহাত্মা গান্ধী এবং চারণ কবি মুকুন্দ দাস আশ্রমে আসেন। মুকুন্দ দাস ঠাকুরের দ্বারা খুবই প্রভাবিত হন। তাঁর লেখা একটি গান ছিল, মায়ের নাম দিয়ে ভাসানো তরি। সেটি পরিবর্তন করে তিনি করে দেন গুরুর নাম নিয়ে ভাসানো তরি। এই গানটি আজও কীর্তন আকারে বহু সৎসঙ্গ বাসরে গাওয়া হয়। সৎসঙ্গ নামটি সরকারিভাবে রেজিস্ট্রেশন হয়। 1926 এই বছর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আশ্রমে আসেন। ঠাকুর তাকে বলেন, সাহিত্যের মধ্যে হিত কথাটি রয়েছে। এরপরে শরৎচন্দ্র রচনা করেন বিপ্রদাস গ্রন্থটি। 1927 কারাবাস থেকে মুক্ত হয়ে নিজের মায়ের আদেশে নেতাজি সুভাষচন্দ্র বোস পাবনা সৎসঙ্গ আশ্রমে আসেন। শ্রী সুশীলচন্দ্র বসুদা তাকে আশ্রমের গঠনমূলক প্রতিষ্ঠানগুলি ঘুরিয়ে দেখান। তারপর ঠাকুরের সাথে তাঁর দেশের সামগ্রিক পরিস্থিতি, উন্নয়ন এবং বিবাহ সংস্কারের আশু প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা হয়। 1932 ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক কবি কামিনী রায় পাবনা সৎসঙ্গ আশ্রমে আগমন করেন। 1935 এই বছরেই দ্য মেসেজের প্রথম খণ্ড প্রকাশিত হয়। এই বছরে চলার সাথী গ্রন্থটি প্রকাশিত হয়, যা সম্বন্ধে ঠাকুর বলেছিলেন একজনকে, বইটা সবসময় বগলে রাখতে, আর যে কোনো সমস্যায় পড়লে বীজনাম করে বইটা খুলতে, দেখা যাবে সেখানেই সমাধান লেখা রয়েছে। এই বছরে বিজ্ঞানী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সাথে ঠাকুরের কথোপকথন নানা প্রসঙ্গে এর প্রথম খণ্ড প্রকাশিত হয়। 1936 সৎসঙ্গের বিরুদ্ধে কিছু কুৎসা শুনে রাজশাহী ডিভিশনের কমিশনার দোর্দণ্ড প্রতাপ ICS অফিসার রবার্টসন হঠাৎ আশ্রম দর্শন করতে চলে আসেন, কোনো নোটিশ ছাড়াই। তিনি এসেছিলেন আশ্রমের কাজকর্ম পরখ করতে। সাহেব এসে দেখেন যে কুড়ে ঘরের দাওয়ায় কয়েকজন গৃহবধূ ক্যালকুলাস করছে। আরও দেখেন আশ্রমে সহজভাবে গড়ে ওঠা নানান কর্মকাণ্ড। এরপর সৎসঙ্গের বিরুদ্ধে চলা সমস্ত কেস এবং কুৎসা এক কথায় নাকচ করে দেন। পরে এই সাহেব সৎসঙ্গকে প্রচুর জমির ব্যবস্থা করে দিয়েছিলেন। 1937 ঠাকুর স্বস্ত্যয়নীর ব্রত বিধান করেন। এই বছরেই ফিলান্থ্রপি অফিস স্থাপিত হয়। 1938 অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঠিক আগের বছর ঠাকুর চালু করলেন ইষ্টভীতি এবং একে অভিহিত করলেন নিকুম্ভিলা যজ্ঞ বলে। এই বছরেই ম্যাজিশিয়ান PC সরকার সিনিয়র ঠাকুরের সাথে আলোচনার পর ডিজাইন করেন ঠাকুরের চক্রফটর এবং চক্রফট ধ্যান প্রচলন হয়। প্রসঙ্গত বলে রাখি, PC সরকার সিনিয়র ঠাকুরের দীক্ষিত ছিলেন। ঠাকুর তাকে ডাকতেন ভূতের রাজা বলে। 1939 সহপ্রতি ঋত্বিক, যাজক ও অধৈর্য পাঁজা প্রবর্তিত হয়। প্রথম ঋত্বিক অধিবেশন হয় এই বছরে। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসেন 30 জুলাই এবং অনুপ্রাণিত হয়ে দীক্ষা গ্রহণ করেন। হিন্দু মহাসভার সভাপতি শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথমবার আসেন ঠাকুরের কাছে। ঠাকুর তাকে হিন্দু মুসলিম সম্প্রীতি বাড়াতে
এবং সংখ্যালঘুতা কমাতে সচেষ্ট হতে কিছু কথা বলেন। এই বছর 4 জুলাই ঠাকুরের সাথে দ্বিতীয় এবং শেষ কথোপকথন হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর। তিনি তখন কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক বানিয়েছেন। এরপর 1941 সালে নেতাজি তার কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে অন্তর্ধান করেন। নেতাজির সেই ঘরটিতে আজও ঠাকুরের একটি বাঁধানো ছবি সযত্নে দেওয়ালে টাঙানো রয়েছে। পরবর্তীকালে নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভারতে আসার প্রস্তুতি নিচ্ছেন, তখন তার সাথে ছিল ঠাকুরের ফটো। প্রসঙ্গত বলে রাখি, বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল, যিনি যথেষ্ট রিসার্চ করেই সিনেমা বানান, তার বানানো সিনেমা বোস দ্য ফরগটন হিরো এর দ্বিতীয়ার্ধে 3 ঘন্টা 14 মিনিট 13 সেকেন্ডে দেখা যায় নেতাজি, রামকৃষ্ণদেব, স্বামীজি এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি 3টি পাশাপাশি বসিয়ে ধ্যান করছেন। 1940 ইসলাম প্রসঙ্গে গ্রন্থ প্রকাশিত হয় এই বছর। এটি আসলে ইসলাম বিষয়ে ঠাকুরের সাথে মোহাম্মদ খলিলুর রহমানের কথোপকথন। কোরআনের আসল অর্থ ব্যাখ্যা করে এই বইটি। শ্রী শ্রী ঠাকুর বলতেন, খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি বৌদ্ধ, এদের মধ্যে কোনো তফাৎ নেই, সবাই বাঁচা বাড়ার পূজারী। 1940 সালে ছড়ার ছন্দে ঠাকুর নিয়মিত বাণী দেওয়া শুরু করলেন। পরবর্তীকালে এইসব ছড়ার বাণীগুলি নিয়ে অনুশ্রুতি গ্রন্থ প্রকাশিত হয়। ঠাকুর এই বছরেই লেখেন আর্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী সঙ্গীতটি। 1943 হয় বাংলা সেই ভয়ানক দুর্ভিক্ষ। বুভুক্ষুদের বাঁচাতে, খাদ্য জোগাতে বিশাল ভূমিকা পালন করেছিল সৎসঙ্গের আনন্দবাজার। সেই দুর্ভিক্ষের দিনেও আনন্দবাজার একদিনও বন্ধ হয়নি। মানুষ জেনেছিল দুর্ভোগের দিনে কোথাও খাওয়ার না মিললেও আনন্দবাজারে খাওয়ার মিলবেই। এই বছর কথা প্রসঙ্গে প্রথম খণ্ড প্রকাশিত হয়। 1944 স্বস্তিসেবক বাহিনী গঠিত হয়। 1945 রে হাউজারম্যানদা ঠাকুরের জীবন দর্শনের উপর একটি বই লেখেন, যার নাম ওশান ইন এ টিকাপ। 1946 ঠাকুর নিজ হস্তে দেব ভিক্ষা কবিতাটি রচনা করেন। মানুষ ভিক্ষা চাই, এই হলো বাণীটির প্রাণ। এই বছরেই হঠাৎ সকলকে নিয়ে পাবনার হিমায়তপুর থেকে বিহারের দেওঘরে আগমন করেন ঠাকুর। ঠিক 1 বছর পরেই দেশভাগ হয়। 1948 আলোচনা পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এই বছরেই জ্যোতি আশ্রমের সূচনা হয়। 1951 দেওঘরে পুনঃপ্রতিষ্ঠিত হয় তপবন বিদ্যালয়। এই বছর সৎসঙ্গ পোস্ট অফিসের উদ্বোধন হয়। 1953 আশ্রমে ঠাকুরের কাছে আসেন শ্রী বিনোদানন্দ ঝা, পরবর্তীকালে যিনি বিহারের মুখ্যমন্ত্রী হন। শ্রীযুক্ত অনন্ত সায়নম আয়েঙ্গার, যিনি ছিলেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার। 1955 সাহিত্যিক শ্রী অচিন্ত কুমার সেনগুপ্ত আসেন আশ্রমে এবং ঠাকুরের সাথে কথোপকথন করেন। এই বছর আশ্রমে আসেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1956 খড়ের ঘর ও জামতলা শ্রীঅঙ্গন নির্মাণ হয় এবং ঠাকুর তাতে প্রবেশ করেন। 1957 লাল বাহাদুর শাস্ত্রী আসেন এই বছর। তিনি তখন ছিলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী, পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী হন। আসেন সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়। আসেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক চপলাকান্ত ভট্টাচার্য। 1960 ঠাকুর 29 এপ্রিল বড়াল বাংলার অ্যালুমিনিয়ামের নবনির্মিত গৃহ পার্লারে প্রবেশ করেন। 1961 আমেরিকার বিখ্যাত হারপার অ্যান্ড ব্রাদার্স পাবলিকেশনের ভাইস প্রেসিডেন্ট এবং অন্যতম কর্ণধার ইউজিন এক্সম্যান সাহেব ঠাকুরকে দর্শন করতে আসেন। আসলে ঘটনাটা ছিল ইনার কাছে রে হাউজারম্যানদা ঠাকুরকে নিয়ে লেখা তার বই ওশান ইন এ টিকাপের পাণ্ডুলিপিটি নিয়ে আসেন প্রকাশ করার জন্য। ইউজিন এক্সম্যান পাণ্ডুলিপিটি পড়ে বিশ্বাসই করতে পারেননি এরকম মহামানবও পৃথিবীতে থাকতে পারেন বলে। তাই ইউজিন এক্সম্যান ভারতে আসেন ঠাকুরকে দেখতে এবং এসে অনুপ্রাণিত হয়ে দীক্ষা গ্রহণ করেন। পরে তাঁর প্রকাশনী থেকেই বের হয় ওশান ইন এ টিকাপ বইটি। 1962 12 জুলাই শ্রী ঠাকুর নিরালা নিবেশ ঘরটিতে প্রবেশ করেন। 1963 ঠাকুর দর্শনে আসেন লেখিকা আশাপূর্ণা দেবী। ঠাকুরের বিজ্ঞান বিভূতি বইটি এই বছরে প্রকাশিত হয়। 1965 সৎসঙ্গে গার্লস স্কুল বিনাপানি বিদ্যামন্দিরের উদ্বোধন হয়। 1966 সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র আসেন আশ্রমে। 1968 সুরকার বাপি লাহিড়ির বাবা শ্রী অপরেশ লাহিড়ি ঠাকুরের লেখা গান জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গানটি সুর দেন। তিনি সস্ত্রীক ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছিলেন। প্রাথমিকভাবে গানটি পাণ্ডব গৌরব নাটকে ব্যবহার করার উদ্দেশ্যেই সুরারোপ করা হয়েছিল। বর্তমানে এই গানটি প্রার্থনার সময় কীর্তন হিসেবে গাওয়া হয়। 1969 মানিকপুরে বনভোজন উৎসবের আয়োজন হয় 9 জানুয়ারি।
27শে জানুয়ারি ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে। এরপর সৎসঙ্গের হাল ধরেন শ্রী বর্দা। ঠাকুর দিয়ে গেছেন তাঁর 10,000 বছরের পরিকল্পনা। তা তো কখনোই থেমে যাওয়ার নয়, থেমে থাকবার নয়।